আজকের গল্প বৌমার কেরামতি। ছেলে বিয়ে করে বউ নিয়ে এসে দরজায় দাঁড়াতেই শাশুড়ি বরণডালা হাতে বউ বরণ করতে এসে আচমকা একটা বিষম খেলো। এ কেমন মেয়ে পছন্দ করেছিস রূপ? এত দেখে শুনে শেষে কিনা আমার ঘরে কালো বউ আনলি? এ মেয়ের না আছে রং আর না আছে রূপ। এমন একটা মেয়ে কি দেখে পছন্দ করলি? পাশের বাড়ির দত্তগিন্নির সামনে আমার যে একেবারে নাকে ঝামা ঘষে দিলি রে তোরা বাপ বেটা মিলে। সেবার দত্তগিন্নির মেজ বৌমাকে দেখে আমি খুব বড় মুখ করে বলিছিলুম, তোমার অমন চাঁদপানা ছেলের জন্যে এই বউ পছন্দ করলে দিদি? ছেলের বউ আসবে আমার ঘরে, দেখে নিও। এমন লাল টুকটুকে বউ পছন্দ করে আনবো, ঘর আলো করে থাকবে। কিন্তু তোর এই বউ তো ঘর আলো করবে না রূপ, ঘর অন্ধকার করে রাখবে। হ্যাঁ গো রূপের বাবা, তুমি কি বলে এই মেয়ের সাথে আমার রূপের বিয়েতে মত দিলে বলো দেখি? কটা দিন ছোট বোনের বাড়ি ঘুরতে গেছলুম, আর সেই সুযোগে এই মেয়ে আমার ঘরে বউ হয়ে ঢুকে পড়ল। আমি এখানে থাকলে কিছুতেই এ বিয়ে হতে দিতুম না। শুধু দত্তগিন্নি নয়, সারা পাড়াতেই আমার মান সম্মান সব গেল। অসীমবাবু এতক্ষণ ধরে বউয়ের আস্ফালন সহ্য করছিলেন। তিনি এবার একটু নড়ে চড়ে বসে বললেন, শোনো গিন্নি, আমি শুধু বিয়েতে মতই দিইনি, এই মেয়েকে রূপের জন্য আমিও পছন্দ করেছি। তাই তুমি ওকে মেনে নিলেই মঙ্গল। তুমি নিজেও একদিন ওকে তোমার ছেলের জন্য আদর্শ বউ মানবে, এটুকু কথা আমি তোমায় দিতে পারি। রূপের মা বেজার মুখে বউ বরণ করে ঘরে তুলল। আবিরা এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না, তবু সে এসব তুচ্ছ ব্যাপারকে পাত্তা না দিয়ে দুধে আলতায় পা ডুবিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। কি ঢ্যাঙা ঢ্যাঙা পা! বউয়ের মধ্যে কোনো লক্ষ্মীশ্রীর চিহ্নমাত্র অবশিষ্ট নেই। বিমলা দেবী ভাবল, ঘুম ভেঙে উঠে বিছানায় বসে নতুন বউয়ের হাতের এক কাপ কড়া চা খেয়ে তারপর রান্নাঘরের দিকে পা বাড়াবে। কিন্তু 7টা বেজে গেল, এই বউয়ের তো কোনো পাত্তাই নেই। বিমলা দেবী এক রাশ বিরক্তি নিয়ে ছেলের ঘরে ঢুকতেই তার চক্ষু চড়ক গাছ। নতুন বউ তখন নিজের শরীর চর্চাতেই ব্যস্ত। রাগে বিমলা দেবী বাড়ি মাথায় তুলতে লাগল। আজ বউ ভাত। নতুন বউকে ঘি ভাত রান্না করে গুরুজনদের পাতে দেওয়ার রীতি আছে। আবিরা স্নান সেরে ফ্রেশ হয়ে শাশুড়িকে গিয়ে বলল, মামুনি, আমি তো রান্না তেমন একটা জানি না, তুমি একটু দেখিয়ে দিও, তাহলেই আমি পারবো। আবিরার এমন সরল স্বীকারোক্তিতে বিমলা দেবীর মাথায় রাগ চড়ে গেল। একে তো বউয়ের এই ছিরি, তার ওপর ঘরকন্যার কাজ রান্নাবান্না কিছুই জানে না। সত্যি কথা বলতে কি, আবিরার মধ্যে একটা মধ্যবিত্ত পরিবারের বউ হওয়ার কোনো যোগ্যতাই ছিল না। আবিরা আর 5টা পরিবারের বউদের মতো নয়। গুছিয়ে শাড়ি পরতে পারে না, নিজে থেকে সংসারের কোনো কাজে এগিয়েও যায় না, তার মধ্যে কোনো নম্রতা নেই। আবিরা কিছুটা কাঠখোট্টা একটা মেয়ে, কথাবার্তাও চাঁচাছোলা। স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তার আচরণে কোনো ভনিতা নেই। এমন বৌমা বিমলা দেবীর কাছে দিন দিন যন্ত্রণার কারণ হতে থাকল। দত্তগিন্নিও এমন সুন্দর সুযোগ হাতছাড়া করেনি, বেশ করে কথা শুনিয়ে দিয়েছে বিমলা দেবীকে। কি গো দিদি, আমার মেজ বৌমাকে দেখে খুব তো মুখ ভেটকেছিলে, এখন কি হলো? তোমার বউয়ের দিকে তো তাকাতেও ইচ্ছে করবে না, এমনই ছিরি আর গুণ। মা গো মা, অমন বউ এ পাড়ায় কারো ঘরে একটিও পাবে না। রূপে মা কালী আর গুণে গোবর গণেশ। অপমানের তীব্রতায় বিমলা দেবীর মাটিতে মিশে যাবার উপক্রম। শুধু দত্তগিন্নির কাছেই নয়, পাড়ার সকলের কাছেই বিমলা দেবী এখন উপহাসের পাত্রী। তার বৌমাকে নিয়ে প্রকাশ্যেই চলতে থাকে সমালোচনা, আর বিমলা দেবীকে দেখে তারা আড়ালে মুখ টিপে হাসে।
ঘরের বৌমা আর পাড়ার লোকের দৌলতে বিমলা দেবীর জীবন জেরবার। দুবেলা নতুন বউয়ের গোষ্ঠীকে তুলোধনা করছে, আর সঙ্গে স্বামীকেও। এভাবেই দিন যায়, মাস যায়। একদিন বিমলা দেবী আবিরাকে ডেকে বলল, যখন এসেছিলে এক গ্লাস জলও গড়াতে জানতে না। বাইরে যে কি চাকরি করো তাও জানি না, কিন্তু ঘরের কাজকর্ম তো শেখালে পারো দেখি। তোমার মা কিচ্ছুটি শেখায়নি কেন? উত্তরে আবিরা বলল, মামুনি, আমার মায়ের তো ফরসেপ, ভেন্টুস এসব যন্ত্রপাতি নিয়ে কাজ। সংসারের কথা ভাবার সময় কোথায়? তাছাড়া এসব খুঁটিনাটি বিষয় মাথায় চলতে থাকলে অপারেশন টেবিলে যদি হাত কেঁপে যায়, তখন যে মানুষের লাইফ রিস্ক হয়ে যাবে মামুনি। তোমার মা সার্জন ডক্টর, এই বা কম কি? তাই তো। বৌমার সম্পর্কে তো কিছুই জানে না বিমলা দেবী। আজ বিমলা দেবী সপরিবারে বৌমার বাপের বাড়ি এসেছে। এখানে এসে আবিরার বাবা মার সাথে পরিচয় হয়ে তার মধ্যে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে। আবিরা বাবা মায়ের একমাত্র মেয়ে, রীতিমতো ধনী পরিবার। বাবা কলকাতা হাইকোর্টের জজ ছিলেন, এখন রিটায়ার করেছেন। মায়ের পরিচয় তো আগেই জানা গেছে। আবিরার মা পুরো বাড়িটা ঘুরে দেখানোর পর বিমলা দেবীকে আবিরার ঘরে নিয়ে গেল। ঘরে বিশেষ কিছুই নেই, শুধু কয়েকটা আলমারি রাখা আছে, আর তাতে সাজানো আছে কিছু ট্রফি, কিছু বইপত্র আর কিছু জিনিসপত্র। আবিরার মা বলল, ঘরে যা কিছু দেখছেন দিদি, এই সবই আমার মেয়ের প্রাইজ। বরাবরই মেয়ে আমার খেলাধুলোয় খুব ভালো, যে কোনো খেলায় ওকে হারানো মুশকিল। তবে স্পেশালি ও একজন আর্চার। এই ট্রফিগুলো সবই আর্চারিতে পাওয়া। স্টেট লেভেলে এখনও খেলেনি, তবে সামনের মাসেই খেলাটা হবে। আপনাকে একটা অনুরোধ করব দিদি, ওকে যদি খেলার অনুমতিটা দেন। এই পরিবারের 3 জন মানুষই সুপ্রতিষ্ঠিত, অথচ তাদের কথাবার্তা, ব্যবহার কত বিনয়ী। সংসারের ক্ষুদ্র গণ্ডির ভিতরে তারা হয়তো পারদর্শী নয়, কিন্তু বৃহত্তর জগতে তারা প্রত্যেকেই স্বমহিমায় বিরাজমান, যে জগতে বিমলা দেবীরা কখনো পা রাখার কথা ভাবতেও পারে না। আবিরার জীবনে এলো এক বিশেষ দিন। স্টেট লেভেলের আজ প্রথম খেলা। তার পোশাক দেখে পাড়ার সবাই নিন্দায় মুখরিত। শুধু বিমলা দেবী আজ ব্যতিক্রম। অদ্ভুত এক আনন্দময় কম্পন অনুভূত হচ্ছে অন্তরে। আবেগে কান্না মিশ্রিত কণ্ঠে দত্তগিন্নিকে ফোন দিয়ে বলল, দিদি, একবার টিভিটা খুলে দেখো দেখি। শুধু দত্তগিন্নি নয়, পাড়ার সবাই আজ টিভিতে দেখল তাদের ছিরিহীন বৌমার কেরামতি। রংহীন, রূপহীন, মাধুর্যহীন অকর্মণ্য আবিরা যে তাদের সকল সমালোচনার ঊর্ধ্বে, তাদের ব্যঙ্গোক্তি স্পর্শও করতে পারে না তাকে। না, এমন বৌমা শুধু পাড়ায় কেন, এ তল্লাটে একটাও নেই। সে শুধুমাত্র বিমলা দেবীর ঘরের বৌমা।